আপনি জানেন বাংলাদেশের রাজনীতি থেকে খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুইজনকেই সরায় ফেলার পরিকল্পনা ছিল একটা সময়ে, যাকে -2 ফর্মুলা নাম দেওয়া হয়। আপনি কি জানেন 2008 সাল 11ই সেপ্টেম্বর তারেক জিয়া যখন লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হন, তার সই করা একটা সাদা কাগজে লেখা ছিল, আমি আর কখনো এ দেশের রাজনীতির সঙ্গে জড়িত হব না। তার মানে ঠিক এর আগে কি ঘটছিল? 2006 সালের 30শে অক্টোবর ঢাকার নয়াপল্টনে 4 দলীয় জোটের এক সমাবেশে বেগম খালেদা জিয়া আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন, তারা বাংলাদেশের খায় দায় আর সহযোগিতা করে অন্য দেশকে, এরা রাজনীতিবিদ নয়, জাতীয় বেঈমান। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাও তখন খালেদা জিয়ার বিরুদ্ধে ক্রমাগত ভাষণ দিয়ে যাইতেছিলেন। 2006 সালে দেশের সবচেয়ে বড় এই দুই রাজনৈতিক দলের মধ্যে এত বড় বিভাজন, যেটার রেজাল্ট হিসাবেই মাত্র 1990 সালেই সামরিক শাসন থেকে মুক্ত হওয়া বাংলাদেশের রাজনীতি মাত্র 17 বছরের মাথায় 2007 সালেই আবারও সেনা হস্তক্ষেপের মধ্যে পড়ে। 2007 সালের এই সেনা হস্তক্ষেপকে নাম দেওয়া হয় 1/11। আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন সেনাবাহিনী এই হস্তক্ষেপের সুযোগ পাইল, এইখানে বিদেশিদের কি হাত ছিল, -2 ফর্মুলাটা আসলে কি, এই সেনা হস্তক্ষেপের কারণে কিভাবে বিএনপি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আওয়ামী লীগ আবার লাভবান হয়, এই সবগুলো ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলেন শুরু করা যাক। দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই নন একাডেমি। তাদের সম্পর্কে কথা হবে ভিডিওর পরবর্তী অংশে। 1/11 শুরুটা হয়েছিল কিভাবে? তো 2001 সালে তো বিএনপি জামাত জোট সরকার আসছে, ক্ষমতা শেষ হবে 2006 সালে। এরপরে হবে নবম জাতীয় সংসদ নির্বাচন। তখনকার বাংলাদেশের সংবিধান বলে, সরকারের ক্ষমতা যখন শেষ হবে, ক্ষমতা হস্তান্তর করবে তারা এক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একে অপরের উপরে অনেক অবিশ্বাস, এইটা থেকেই তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমটা কিন্তু আনা হয়। বর্তমানে যেমন কোনো সরকার না থাকা অবস্থায় একটা অন্তর্বর্তী সরকার আছে, ইন্টারিম গভর্নমেন্ট, যার প্রধান ডক্টর ইউনূস, ঠিক তেমনি ভাবে তত্ত্বাবধায়ক সরকারেরও একজন প্রধান থাকেন। সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট থেকে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন। যতদিন পর্যন্ত কোনো সরকার প্রধান থাকবে না, প্রধানমন্ত্রী থাকবে না, উনি সরকার প্রধান। 1/11 যে মেইন ক্যাচালটা, এটা কিন্তু এই প্রধান উপদেষ্টার পদটাকে ঘিরেই শুরু হয়েছিল, কিন্তু ব্যাপারটা পরবর্তীতে অনেক দূর গড়ায়। কিভাবে? আবারও যায় 2006 সাল, বিএনপি জামাত জোট ক্ষমতায়, একটু পরেই তারা তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতা হস্তান্তর করবে, কিন্তু তার আগে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ম ছিল, যদি বয়স 65 বছর হয় আপনি ভাই অবসর নেবেন। কিন্তু বিএনপি জোট এই বয়সটাকে 65 থেকে হঠাৎ করে বাড়ায় 67 বছর করে দেয়, 2 বছর বাড়ায় ফেলে। এইখানে আওয়ামী লীগ একটা অভিযোগ করে বসে, বলে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি KM হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্যই এই কাজটা করা হয়েছে। আওয়ামী লীগের ধারণা ছিল এই লোক বিএনপি ঘেঁষা লোক, আর এর মধ্যে যাতে অন্য কোনো বিচারপতি অবসর না নিয়ে ফেলতে পারেন, এই জন্য নিয়মে এত বড় চেঞ্জ আসছে। দুই দল আগে থেকেই এত ঝামেলায়, এই নতুন সিদ্ধান্ত দুইটা রাজনৈতিক দলের মধ্যে ব্যবধান আরো বাড়ায় দেয়। 27শে অক্টোবর আওয়ামী লীগ লগি বৈঠা সমাবেশের ডাক দেয়। একই দিনে জামায়াত সমাবেশ করে বাইতুল মোকাররমের উত্তর গেটে। ওই দিন সারা দেশের সহিংসতায় প্রায় 11 জন মানুষ প্রাণ হারান। আওয়ামী লীগের যে 14 দলীয় জোট, বিএনপির যে 4 দলীয় জোট, এই দুই জোট একেবারে মুখোমুখি অবস্থানে চলে আসে। এর মধ্যে যাকে নিয়ে এত ঝামেলা, বিচারপতি KM হাসান, যার প্রধান উপদেষ্টা হওয়ার কথা ছিল, উনি রাষ্ট্রপতিকে একটা চিঠি পাঠান, বলেন তিনি আর প্রধান উপদেষ্টা হবেন না। এই যে এত প্রবলেম, এটা সলভ করার জন্য বিএনপির তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মধ্যে বেশ কয়েকটা বৈঠক হয়, কিন্তু এতেও কোনো সমাধান আসে না। আবারও মনে করেন ক্যাচালটা কি নিয়ে, প্রধান উপদেষ্টা কে হবে তা নিয়ে। এরই মধ্যে এক পর্যায়ে তৎকালীন যিনি রাষ্ট্রপতি ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ, উনি 29 অক্টোবর রাতের বেলা উপদেষ্টা পদে শপথ নিয়ে নেন। মানে বুঝতেছেন, তখনকার রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা, উনি দুই দলের সঙ্গে আলোচনা করতে থাকেন, কিন্তু ডেফিনেটলি আওয়ামী লীগ তো এটা মানবে না। রাষ্ট্রপতি তো নিশ্চয়ই তখন আর আওয়ামী লীগ থেকে নিয়োগ দেওয়া হয় নাই। শেখ হাসিনা তখন ইয়াজউদ্দিনকে ইয়েস উদ্দিন নামে সম্বোধন করেন, মানে উনি কথায় কথায় খালেদা জিয়ার কথা ইয়েস বলেন, আওয়ামী লীগের কোনো কথা শোনেন না। ভিডিওর আরো ভিতরে ঢোকার আগে জানাই, আমি আমার বন্যা নিয়ে গবেষণায় প্রচুর ডেটা অ্যানালাইসিসের কাজ করি। যে কোনো মেশিন লার্নিং মডেলের ডেটা ইনপুট দেওয়ার আগে অনেক প্রি প্রসেসিং করা লাগে, কোনো টাইম সিরিজের ডেটা মিসিং থাকলে সেটা হ্যান্ডেল করা, টি টেস্ট কিংবা অ্যানোভা টেস্টের মতন অনেক স্ট্যাটিস্টিক্যাল টেস্টও করা লাগে। এগুলো শুনে আপনারা আবার ভয় পায়েন না, আপনাদের জন্যই নন একাডেমি নিয়ে আসছে AI ইন্টিগ্রেটেড ফুল স্ট্যাক ডেটা অ্যানালাইসিস ক্যারিয়ার কোর্স, যেটার অলরেডি 2টা ব্যাচ সফলভাবে সম্পন্ন হওয়ার পরে 3 নাম্বার ব্যাচে ভর্তি চলতেছে। কোর্সটা 4 মাসের। এখানে ডেটা কালেক্ট করা, ক্লিনিং করা,
পাইথনের ম্যাটপ্লটলিব, সিবর্ন কিংবা আর এর ggplot2 দিয়ে কিভাবে ডেটা ভিজুয়ালাইজ করা যায়, SPSS সফটওয়্যারটা কিংবা আর এর DPLYR এই প্যাকেজটা কিভাবে ব্যবহার করা যায়, পান্ডাস, নামপাই ব্যবহার করে কিভাবে ডেটা ম্যানিপুলেশন আর বিশ্লেষণ করা যায়, এই সব কিছুই থাকবে। বিস্তারিত তাদের ওয়েবসাইটে গেলেই দেখবেন। পুরা কোর্সটা প্রি রেকর্ডের 90+ ঘন্টা ক্লাস ওয়েবসাইটে মডিউল অনুসারে এক্সেস পাবেন। প্রথম 2 মাসে সপ্তাহে 2টা করে লাইভ ক্লাস হবে, আর শেষ 2 মাসে হবে সপ্তাহে 3টা করে। প্রতিটা চ্যাপ্টারের সাথে হ্যান্ড নোট থাকবে। সাপোর্টের জন্য ফেসবুক প্রাইভেট গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করা হবে, যেখানে আপনারা 24/7 সাপোর্ট পাবেন। নিয়মিত ডাউট সলভিং সেশন থাকবে, যেখানে লাইভে তাদের সাপোর্ট টিম বা মেন্টর থেকে আপনার যে কোনো সমস্যা সরাসরি সমাধান করে নিতে পারবেন। পুরা কোর্সে অনেক অ্যাসাইনমেন্ট, এক্সাম, এক্সট্রা আরো অ্যাক্টিভিটিস এইগুলো থাকবে, যার উপরে মার্কিং করা হবে। কোর্স শেষে যেই পরীক্ষাটা হবে সেখানে 65% মার্ক যদি আপনি আনতে পারেন, আপনাকে জব প্লেসমেন্ট ক্লাবে প্রবেশ করানো হবে, যেখান থেকে নন একাডেমি আপনাকে সরাসরি বিভিন্ন কোম্পানিতে জবের জন্য রিকমেন্ড করবে। কিভাবে চাকরি পাওয়ার জন্য আপনার লিঙ্কডইন প্রোফাইল সাজাবেন, সিভি কিংবা কোল্ড ইমেইল সাজাবেন, এইগুলা হাতে কলমে শেখানো হবে। কোর্স শেষে পাবেন সার্টিফিকেটও। এই কোর্সে AI অটোমেশন এবং রিয়েল লাইফ প্রজেক্ট সহ যাবতীয় যা যা লাগে একজন জব রেডি ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য, তার সবকিছুই হাতে কলমে শেখানো হবে। তো আর দেরি কেন? কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে এখনই চলে যান কোর্সের বিস্তারিত দেখতে। 2 দলের গ্যাঞ্জাম তো চরমে। এখন নির্বাচন করা লাগবে। নির্বাচন কমিশন 27শে নভেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে, আর নির্বাচনের ডেট দেওয়া হয় 21 জানুয়ারি 2007। বিএনপি তো তখন ক্ষমতা থেকে মাত্র নামতেছে। ওরা তফসিলকে স্বাগত জানাইছে, কিন্তু আওয়ামী লীগ অনেক দাবি দাওয়া তুলতে থাকে। দাবি না মানলে টানা হরতাল, নির্বাচন বয়কটের হুমকিও আসে। এইসব গ্যাঞ্জাম যখন চলতেছে, তার মধ্যেও 2 দল নির্বাচনের কিছুটা প্রস্তুতি নিতেছে। কিন্তু 3 জানুয়ারি 2007 হঠাৎ করে শেখ হাসিনা শেরাটন হোটেলে ঢাকায় নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত জানায় দেন, সঙ্গে টানা হরতাল অবরোধের ডাক দেন। দেশের পরিস্থিতি কোন দিকে যাবে কেউ বুঝতে পারতেছিল না। আমি জানি না এখন ভিডিও দেখা কতজন সেই সময়ে পলিটিক্স বুঝেন, এতটুকু বোধ আসছিল। অনেকেই হয়তো তখন অনেক ছোট ছিলেন। আমি তখন মাত্র স্কুল ডিবেট করা শুরু করছি। ওই সময়ের পরিস্থিতি কেমন ছিল এটা এখনো আমার মাথায় ভাসে। 2 পলিটিক্যাল পার্টি এমন ঝগড়া করতেছে, দেশের মানুষ জানে না সামনে কি হবে। এর মধ্যেই 11 জানুয়ারি বিকালে বঙ্গভবন, মানে রাষ্ট্রপতি যেখানে থাকেন, ওইখানে হয়ে যায় আরেক নাটক। সরাসরি সামরিক অভ্যুত্থান হয় নাই, কিন্তু বেসামরিক সরকারকে সামনে রাখা দেশের আসল ক্ষমতা নিয়ে নেয় মঈন ইউ আহমেদের নেতৃত্বাধীন সামরিক বাহিনী। 2001 সালের 11ই সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ার হামলাকে যেমন করে 9/11 ডাকা হয়, সেপ্টেম্বর 9 নম্বর মাস 11 তারিখ, তেমনি ভাবে 2007 সালের 11ই জানুয়ারি 1 নম্বর মাস আর 11 তারিখ বাংলাদেশেই হওয়া এই অভ্যুত্থানকে ডাকা হয় 1/11 বা 1/11। ওই দিন বিকাল 3টার দিকে বঙ্গভবনে ঢোকেন 3 বাহিনীর প্রধানরা, সরাসরি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদের সাথে দেখা করেন, দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রপতি প্রথমে বিষয়টাকে তেমন একটা গুরুত্ব না দিলেও পরিস্থিতি যখন উনি পুরোপুরি বুঝে ফেলছেন, তাদের কাছে উনি 2-1 দিনের সময় চান। এই সময় নবম পদাতিক ডিভিশনের জিওসিকে সেনাপ্রধান কিছু নির্দেশনা দিলে রাষ্ট্রপতি কিছুটা নমনীয় হন। উনি তাদের কাছে বলেন, আমাকে একটু টাইম দেন, আমি একটু আমার ওয়াইফের সাথে কথা বলি। কিন্তু তাকে কোনো সময় দেওয়া হয় নাই। বলা হয়েছে আপনাকে এখনই প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে হবে। তো উনি পদত্যাগ পত্রে সই করলেন। দেশে জরুরি অবস্থা জারি হবে এই কাগজে সই করলেন। তার হাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য একটা কাগজ দেওয়া হয়। এই সব কাগজই সেনা কর্মকর্তারা প্রস্তুত করে নিয়ে আসছিলেন। বিকাল 4টার দিকে 3 বাহিনীর প্রধানরা বঙ্গভবন থেকে বের হন, আর বঙ্গভবনের নিয়ন্ত্রণ নেয় নবম পদাতিক ডিভিশন। এইভাবে মাত্র 1 ঘন্টার মধ্যে সরকারের পালাবদল ঘটে, আর দেশের ক্ষমতা যায় সেনাবাহিনীর হাতে। এরপরে সারা দেশে সেনা টহলও শুরু হয়ে যায়। ওই দিন রাত 11টার দিকে কয়েকজন সেনা কর্মকর্তা যান ডক্টর ইউনূসের কাছে, কিন্তু উনি তখন মাত্র কয়েকদিনের জন্য প্রধান উপদেষ্টা হইতে রাজি হন নাই। তো আর্মি অফিসারদের কাছে সেকেন্ড অপশন ছিল ডক্টর ফখরুদ্দিন আহমেদ। তার বাসায় রাত 12টার দিকে যান, উনি রাজি হয়ে যান, আর সফল হয় 1/11 এই সামরিক অভ্যুত্থান। 1/11 এর মাধ্যমে সেনাবাহিনী এখন ড্রাইভিং সিটে। তবে সবচেয়ে বড় সমস্যায় পড়ে রাজনীতিবিদরা। বাংলাদেশের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ নতুন না। 1975, 1982 সাল 2 সময়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে রাজনীতিবিদদের হাত থেকে দেশের ক্ষমতা চলে গেছিল সরাসরি ক্যান্টনমেন্টে। যতবার ক্ষমতা ক্যান্টনমেন্টে ঢুকছে, ততবারই রাজনীতিবিদরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন। এই কারণেই তৎকালীন 2 প্রধান নেত্রী, যারা এতদিন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতেছিলেন, 1/11 এই অভ্যুত্থানের পরে উনারা যথেষ্ট সতর্ক অবস্থান নেন। নেতা কর্মীদের সাথে যোগাযোগ শুরু করেন, কার কোন নেতা গ্রেফতার হইলেন সেই খবর নেন। তবে তখন দেশের মানুষের মধ্যে সেনাবাহিনীর প্রতি মনোভাবটা অনেকটাই পজিটিভ ছিল। তার কারণ গত কয়েক মাসে দেশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে।
গেছিল। দুই প্রধান দলের মধ্যে দূরত্ব এত বেশি বাড়ছিল যে একজন আরেকজনকে এক চুলও ছাড় দিবে না এই অবস্থায় ছিল। মানুষ এটা নিতেই পারতেছিল না। সেনা সমর্থিত এই সরকার যখনই ক্ষমতায় আসে দুই দলের নেতাকর্মীদেরকে ধরপাকড় শুরু করে। 8ই মার্চ যৌথ বাহিনীর হাতে আটক হন বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব তারেক রহমান। আটক অবস্থাতে তার উপরে তীব্র নির্যাতন হয়। 16 জুলাই সকালে শেখ হাসিনাকেও গ্রেফতার করা হয়। আর তারেক রহমানের আটকের প্রায় 6 মাস পরে 3 সেপ্টেম্বর আটক হন খালেদা জিয়া। এই দুই শীর্ষ নেত্রী ছাড়াও দুই দলের প্রধান কোন রাজনৈতিক নেতা আটক হয়েছিলেন সেই সময়ে তাদের নাম আর ছবি এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন। আর এইখান থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা শব্দ আসে, নাম -2। ধারণাটা ছিল এরকম, দুই দলের দুই নেত্রীকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হবে, মানে দেশের রাজনীতি থেকে শেখ হাসিনা খালেদা জিয়া এই দুইজনকেই বাদ দেওয়া। এইটাকেই সংক্ষেপে বলা হয় -2। এই সময় ডক্টর ইউনূসের নাম আসছিল বারবার, উনি কি রাজনীতিতে আসবেন? 7ই ফেব্রুয়ারি উনি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবেই বলেন, দেশ ও মানুষের প্রয়োজনে আমি রাজনীতিতে নামতে রাজি আছি, মনে হচ্ছে আমার রাজনীতিতে যাওয়ার দরকার আছে। 11ই ফেব্রুয়ারি দেশবাসীর উদ্দেশ্যে উনি একটা খোলা চিঠি দেন, নিজের একটা রাজনৈতিক দল গঠন করব এইরকম আগ্রহ জানান। আর 17ই ফেব্রুয়ারি উনি নাগরিক শক্তি নামে একটা নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। যদিও এই ঘোষণার পরপরই উনি শেখ হাসিনার সরাসরি নিশানায় চলে আসেন। শুরুতে যারা ওনাকে সমর্থন দিছিল অনেকেই এরপরে তার সাথে আর থাকেন নাই। তার নতুন এই দলের অভিজ্ঞতা খুব একটা ভালো হয় নাই। 3 মে উনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন, জানান তার নতুন দল গঠনের আর কোনো ইচ্ছা নাই। ডক্টর ইউনূসের দল গঠন ব্যর্থ হইলেও সরকার আর গোয়েন্দা সংস্থার লোকজন কিংস পার্টি তৈরির চেষ্টা করে। একে তো তারা -2 বাস্তবায়নের চেষ্টা করতেছে, এই জন্য থার্ড ফ্রন্টে একটা শক্তিশালী কিছু দরকার ছিল। কিংস পার্টি তৈরি করার জন্য দুই দলের নেতাদেরকে দুদক মানে দুর্নীতি দমন কমিশনের ভয় দেখায় দলে ভেড়ানোর চেষ্টা করা হয়। সরকার এই দুই নেত্রীকে রাজনীতি থেকে দূরে সরাই দিতে ত্রিমুখী আক্রমণ চালাইতেছিল, আদালতে মামলা করা, নতুন দল বানানো আর দলেরই ভিতরে সংস্কারের নামে বিদ্রোহের চেষ্টা করা। এই সময় শেখ হাসিনা দেশের বাইরে ছিলেন, তাকে দেশে প্রবেশের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয় আর খালেদা জিয়াকে মধ্যপ্রাচ্যের কোন একটা দেশে পাঠানোর জন্য চাপ দিতে থাকে। এই চাপের অংশ হিসেবেই উনার ছোট ছেলে কোকোকেও গ্রেফতার করা হয়। তবে খালেদা জিয়া শেষ পর্যন্ত সরকারের কাছে নতি স্বীকার করেন নাই, দেশ ছাড়তে রাজি হন নাই। পরবর্তীতে তাকে গ্রেফতারও করা হয়। উনি দেশ ছাড়তে রাজি না হওয়ায় সরকারের এই -2 ফর্মুলা এক প্রকার ব্যর্থই হয়। আর পরবর্তীতে সরকার শেখ হাসিনার দেশে ফেরার উপরে যে নিষেধাজ্ঞা ছিল সেইটাও তুইলা নেয়। সংস্কারের নামে দুই দলের ভিতরে যে বিদ্রোহের চেষ্টা করা হইতেছিল সেই সংক্রান্ত লেখা এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন। যাদের আরো ডিটেইলস জানার ইচ্ছা তারা পড়ে নিতে পারেন। এই 1/11-তে বিদেশিদেরও হাত ছিল। আর্মিদের সাপোর্ট করা এই সরকার তো দুই বড় রাজনৈতিক দলের সাথে এক প্রকার শত্রুতায় জড়াইয়াই পড়ছে। যখন আপনি এইভাবে ক্ষমতা নিবেন আপনার একটা এক্সিট প্ল্যানও চিন্তা করতে হয়। যদি কখনো আপনি জনসমর্থন হারান কিভাবে আপনি নিজে বাইচা ক্ষমতা থেকে বের হয়ে যাবেন। তারা এতই নিজেদের উপরে বিশ্বাসী ছিল এরকম কোনো এক্সিট প্ল্যান চিন্তাও করে নাই। তবে যখন তারা ব্যর্থ হওয়া শুরু করলো একটা সেফ এক্সিট যাতে নিতে পারে এই 1/11-র পরে, তখনই এই সরকার আওয়ামী লীগ আর ভারতের খুব কাছাকাছি চলে আসে। এইরকমের কিছু ইঙ্গিত পাওয়া যায় তৎকালীন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির লেখায়। বাংলাদেশের সেনা প্রধান মানে মইনু আহমেদ 2008 সালের ফেব্রুয়ারি মাসে ভারতে আসেন। তিনি আমার সঙ্গে দেখা করেন, আশঙ্কা প্রকাশ করেন শেখ হাসিনা তাকে চাকরিচ্যুত করতে পারেন, কিন্তু হাসিনা ক্ষমতায় এলে তার চাকরির ব্যাপারে ব্যক্তিগতভাবে দায়িত্ব নেব বলে তাকে আশ্বস্ত করি। মইনু আহমেদের এই দিল্লি সফর 1/11-র ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট ছিল। এই সফরের পরেই তিনি আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়েন, মনে করতে থাকেন খালেদা জিয়া যদি ক্ষমতায় আসে তাকে একেবারেই ছাড়বেন না, কারণ উনাকে তো খালেদা জিয়াই সেনাপ্রধান বানাইছিলেন। তারপরেও তিনি তার সঙ্গে এক প্রকার বিশ্বাসঘাতকতাই করেন। আর ভারত ওইদিকে -2 ফর্মুলার তীব্র বিরোধিতা জানায়। তাদের ধারণা ছিল এই দুই নেত্রীকে সরাই দিলে বাংলাদেশের উপরে তাদের যে একটা ইনভিজিবল দখল আছে সেইটা নষ্ট হয়ে যাবে। আর এমন পরিস্থিতিতে জামায়াতে ইসলামী অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে, যেটা ভারত মোটেই পছন্দ করে না। ততদিনে আর্মিও বুঝে গেছে তাদের পক্ষে বড় কোনো সংস্কার কিংবা -2 বাস্তবায়ন করা সম্ভব না। এখন তারা সমঝোতার মাধ্যমে যত দ্রুত পারা যায় একটা নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যেতে চায়, কারণ এই সেনা সমর্থিত সরকারের প্রতি জনগণের আগে যে সমর্থন ছিল এটা এখন আর নাই। নির্বাচনের মাধ্যমে সবাই সমস্যার একটা সমাধান দেখতে পাইতেছিল। এখন আসি বোঝাপড়ার ক্ষেত্রে। এরপরে 2008-এর ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হবে এইরকম একটা সরকারি সিদ্ধান্তই হয়ে যায়। এই সময় সরকারের এক উপদেষ্টা বলেন দুই নেত্রী নিজ নিজ দলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়েছেন
এছাড়া বিকল্প কোনো রাজনৈতিক নেতৃত্ব গড়ে ওঠেনি। এজন্য সরকারের তাদের সঙ্গে সংলাপে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। প্রায় 11 মাস বন্দী থাকার পরে 11ই জুন 2008 সালে শেখ হাসিনা ছাড়া পান আর খালেদা জিয়া ছাড়া পান 11ই সেপ্টেম্বর। একই দিনে তারেক রহমান লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হন। তবে লন্ডনে রওনা হওয়ার আগে ঢাকায় মুচলেকা নিয়ে একটা বড়সড় ঘটনা ঘটে। তারেক রহমানকে যে আটক অবস্থায় অনেক অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এটা তো আগে বলছি। এতে তিনি মারাত্মকভাবে অসুস্থ হন। তার পায়ের মাসেল মাংসপেশি সংকুচিত হয়ে পড়ছিল। চিকিৎসার ভাষায় একে বলা হয় ডিসইউজ অ্যাট্রফি। এমন অবস্থায় মেডিকেল বোর্ড বলে উনাকে বিদেশে নিয়ে যাইতে হবে। এরপরেই তিনি এমিরেটসের ফ্লাইটে ঢাকা থেকে লন্ডনে যাওয়ার প্রস্তুতি নেন। কিন্তু যাওয়ার সময় ঢাকা এয়ারপোর্টে 4-5 জনের একটা দল আসে তার কাছে আর তর্কাতর্কি শুরু হয়। এমন অবস্থায় তার চিকিৎসকরা তাকে বলেন, যদি পুরো বাংলাদেশ লিখে দিতে হয় লিখে দিবেন, এগুলোর কোনো মূল্য নেই, এখন চিকিৎসা করা দরকার। এই সময় তারেক রহমানের সঙ্গে থাকা ডাক্তার ইসলামের ভাষ্যমতে একটা সাদা কাগজে লেখা ছিল, আমি আর কখনো এ দেশের রাজনীতির সঙ্গে জড়িত হব না, এরকম 2-3 লাইন। তারেক রহমান তাতে সই করে দেন। পরবর্তীতে স্ট্যাম্পের কথা বলা হলে তিনি বলেন এটা ভুয়া। একই দিনে তারেক রহমান বিদেশে চলে যেতে পারছেন, আবার খালেদা জিয়াও মুক্ত হয়েছেন, বিএনপি তার প্রাণ ফেরত পাইছে। আর এরপরে শেখ হাসিনা, খালেদা জিয়া দুই নেত্রী মাঠে পুরা দমে রাজনীতি করতে থাকেন। আর 20 সেপ্টেম্বর এক ভাষণে তত্ত্বাবধায়ক সরকার 18ই ডিসেম্বর 2008-এ নবম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করে। এতদিনে 1/11 সরকার তাদের শেষ সময়ে এসে পৌঁছায়। কথা বলতেছি এখন নির্বাচনী রোডম্যাপ নিয়ে। ভিডিওতে তো আগেই বলছিলাম সেনা প্রধান ভারত সফর থেকে আসার পরে আওয়ামী লীগের প্রতি কিছুটা নমনীয় হয়ে যান, কিন্তু 1/11-র এই সময়ে বিএনপিকে ভাঙার সব ধরনের চেষ্টা চলতে থাকে। আর এই কারণে বেগম খালেদা জিয়া এই সরকারের অধীনে নির্বাচনে যাইতে তেমন একটা ভরসা পাইতেছিলেন না। 30 অক্টোবরের এক আলোচনায় তিনি বলেন, এই নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট, এদের অধীনে নির্বাচন হতে পারে না। তবে এই ক্ষেত্রে সমস্যা বাধায় জামায়াতে ইসলামী বাংলাদেশ। তারা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানায়। বিএনপির নিজের জোট সঙ্গেই বলতেছে তারা নির্বাচন করবে। আর এই সিদ্ধান্তের কারণে চাপে পড়ে বিএনপি। 5 নভেম্বর 4 দলীয় জোটের এক আলোচনায় খালেদা জিয়া বলেন, এখন নির্বাচনে অংশ নিলে বিএনপিকে 50টি আসন আর জামায়াতকে 3টি আসন দেওয়া হবে। এই কমেন্টটা একটু মনে রাখেন। আসলে তখন বিএনপি সাংগঠনিকভাবে একটু দুর্বলই হয়ে পড়ছিল। জিয়া পরিবারকে সাইডলাইন করার চেষ্টা, দলের অভ্যন্তরে অনেক বিরোধ হইতেছে, বিদ্রোহ করার চেষ্টা হইতেছে। তারেক রহমান এখন বিদেশে চলে গেছেন। এমন সময় খালেদা জিয়া চাইতেছিলেন সবকিছু গুছাই নিয়ে কিছুটা সময় নিয়ে তারপরে নির্বাচনে যাইতে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বিএনপির বিরুদ্ধে যাইতে থাকে। গত কয়েক বছরে তারা যখন ক্ষমতায় ছিল, বিভিন্ন ঘটনায় দেশের মানুষের অবস্থান তাদের খুব একটা পক্ষে ছিল না। এছাড়া ওই সময় শেখ হাসিনা একটা হামলার শিকার হয়েছিলেন, তার প্রতি মানুষের সহমর্মিতাও তখন ছিল। যাই হোক, তারা চাইতেছিল নির্বাচন যাতে 2009 সালের ফেব্রুয়ারিতে হয়, কিন্তু সরকার তাদের কথা শোনে নাই। আগে ঘোষিত তারিখ থেকে 10 দিন পিছায়ে 29 ডিসেম্বর 2008 সালে নির্বাচনের তারিখ ঠিক করা হয়। বিএনপি দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই স্লোগান নিয়ে মাঠে নামলেও তেমন একটা সুবিধা করতে পারে নাই। 300 আসনের মধ্যে 4 দলীয় জোটের বিএনপি মাত্র 30টা আসন পায়, জামায়াত 2টা। বিএনপি নির্বাচনে গেলে তাদের হাতে 30টা আসন ধরাই দেওয়া হবে, এই ভবিষ্যৎবাণী খালেদা জিয়ার কাছে আগেই করে রাখছিলেন ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন আলাল। এর বিপরীতে 14 দলীয় জোট একচেটিয়া জয় পায়। আওয়ামী লীগ 230টা, জাতীয় পার্টি 27টা আসনে জিতে। 1973 সালের পরে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এইটাই ছিল সেই সময়ের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এই নির্বাচনের পরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই টার্মটা অনেক প্রচলিত হয়, কারণ সেনা সমর্থিত সরকারের পছন্দের ব্যক্তিরাই এই নির্বাচনে জিতছেন এমন ধারণা তৈরি হয়। বিএনপি এখানে সবচেয়ে বড় যেই ভুলটা করে, তারা 2006 সালের আওয়ামী লীগের মতন কঠোর অবস্থান নিতে পারে নাই। 2006 সালে আওয়ামী লীগ জানতো তারা যদি নির্বাচনে অংশ নেয় তারা হারবে, তাই তারা নির্বাচনে অংশও নেয় নাই, নির্বাচন হইতেও দেয় নাই। বিপরীতে 2008 সালের এই নির্বাচনে বোঝাই যাইতেছিল সবকিছু আওয়ামী লীগের পক্ষে যাইতেছে, এমনকি আসন ভিত্তিক সীমানা পর্যন্ত তাদের কথা মতো হইতেছে, কিন্তু বিএনপি এখানে কঠোর অবস্থান নিতে পারে নাই। অবশ্য বিএনপি সেই সময় বেশ চাপের মধ্যে ছিল। জোট সঙ্গী জামাতের চাপ, দলের ভিতরে বিদ্রোহী অংশের চাপ, এই সব কিছুর ফলে খালেদা জিয়া এক প্রকার বাধ্য হন এই নির্বাচনে যাইতে। ফলে এই নির্বাচন বৈধতা পায়, আওয়ামী লীগ একটা বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যায়। আর এরপরে কি হয়েছে সেটা তো ইতিহাস। এই 1/11-র ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বিএনপি, আর ডেফিনেটলি সবচেয়ে লাভবান হয়েছিল আওয়ামী লীগ। 6 জানুয়ারি 2009 বঙ্গভবনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। শেষ হয় 1/11-র 2 বছর। আজকের ভিডিওটা শেষ হইল এখানে, এবং ভিডিওর সবকিছুই আমার নিজের কোনো কথা না। মহিউদ্দিন আহমদের 1/11 নামে যে বইটা আছে সেটাকে বেস ধরে এই ভিডিও বানানো হয়েছে, সেটাই রেফারেন্স। আপনারা চাইলে বইটা পড়তে পারেন, আমি লিংক কমেন্টের মধ্যে দিয়ে রাখবো। ইতিহাসে আমাদের দেশের পলিটিশিয়ানরা যখন নিজেদের স্বার্থের কারণে নিজেরা ক্যাচাল করে, তখনই বারবার দেশে সেনা শাসন আসছে। 1/11
তারপরও সেই সেনা সমর্থিত সরকারও দেশের গণতন্ত্রের পথে অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়াইছিল। তাদের আওয়ামী লীগপন্থী মনোভাবের কারণে আওয়ামী লীগ এত মেজরিটি নিয়ে সংসদে যায়, আর সংসদে যাওয়ার পরে যেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য ওরা এতদিন আন্দোলন করছিল, যার ফলে পরবর্তীতে আমরা 2014, 2018 আর 2024 সালে 3টা ভোট ডাকাতি দেখতে পাই। শেখ হাসিনা যে আস্তে আস্তে একটা মনস্টার হয়ে যাইতেছিল, এটার পিছনে 1-11 কুশীলবদের দায়ও কম না। আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন 1-11 কি ছিল, -2 ফর্মুলা কি ছিল। ওই সময় আসলে সেনা সমর্থন, বিদেশি গোষ্ঠীর হাত, দুইটা রাজনৈতিক দলের মধ্যে ডায়নামিক্স সবকিছু কিভাবে একটার সাথে আরেকটা কাজ করতেছিল কানেক্টেড হিসেবে, এগুলোই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। অনেক ধন্যবাদ আপনাদের এই ভিডিওটা দেখার জন্য। আমি এখন থেকে জেনারেলি ট্রাই করতেছি প্রত্যেক উইকে একটা করে যাতে ভিডিও দিতে পারি। একটু চেক করেন চ্যানেলের মধ্যে এসে নতুন কোনো ভিডিও আসছে, নতুন ভিডিও আসলে একদম চ্যানেলের উপরে ওরা থাকে। প্রতি সপ্তাহে একটা নতুন ভিডিও আসবে, এতটুকু গ্যারান্টি দিলাম। আর নতুন কোন টপিকে আপনি ভিডিও দেখতে চান এটা একটু আমার কমেন্ট বক্সে জানান, আমি ওই অনুযায়ী নেক্সট টপিক সিলেক্ট করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।